নমস্কার। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যাম্পাস প্লাসের নতুন প্রতিবেদনে কে অতিথি। আর নতুন করে তো তার সম্পর্কে কিছু বলবো না, শুধু এটাই বলবো যে এর আগের দুটো এপিসোডে ওনাকে আমরা পেয়েছিলাম। তাতে ওনার যে আর্লি লাইফ এবং আইনি জীবনের যে প্রথম ধাপ সেটা, পরবর্তী যে এপিসোড তাতে তার পুরনো আইনি জীবনের সম্পর্কে কিছু আলোচনা ছিল। তারপরে ঘোষণা করেছিলাম যে উনি তো মাল্টি ডাইমেনশনাল পার্সন। তো কলকাতার মেয়র থাকাকালীন তার যে অভিজ্ঞতা বা তার যে আইনি যে নানা রকম ব্যাপার ট্যাপার সেটাও আলোচনা করতে হবে। তো তারপর থেকেই আমার কাছে প্রচুর আবেদন বা রিকোয়েস্ট আসে যে এই ওনার এই মেয়রশিপ ব্যাপারটা নিয়ে কিন্তু আলোচনা করতেই হবে। তা যাই হোক, তার আগে এর দু একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা একটু প্রয়োজন আছে, সেটা বলি। বিকাশবাবু 5 জুলাই 2005 থেকে 16ই জুন 2010 পর্যন্ত কলকাতা শহরের মেয়র ছিলেন। এবং আহ, তিনি 100 নম্বর ওয়ার্ডে যাকে হারিয়েছিলেন তার কথাও আপনারা সবাই জানেন। তিনি হচ্ছেন বর্তমানে শিক্ষামন্ত্রী, বর্তমান নয় পূর্ববর্তী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজনৈতিক অঙ্কে যাকে হারানো এখনকার দিনে ভাবাটা হয়তো একটু মুশকিল হয়ে যাচ্ছে। একটু বলেও দেই যে তার রেজাল্টে কি হয়েছিল। বিকাশবাবু পেয়েছিলেন 7,432টি ভোট এবং পার্থবাবু পেয়েছিলেন 5,796টি ভোট, অর্থাৎ 1,636 ভোটে বিকাশবাবু পরাজিত করেছিলেন পার্থবাবুকে ওই বেহালাতে। 141টা ওয়ার্ড ছিল। সেই ওয়ার্ডের মধ্যে বামফ্রন্টের হাতে ছিল 75, টিএমসি এবং বিজেপির হাতে ছিল 45, সুব্রত মুখার্জির ফ্যাকশন অফ তৃণমূল এবং কংগ্রেস একটা জোট করেছিল, তারা পেয়েছিল 19টা, এবং দুটো ছিল ইন্ডিপেন্ডেন্ট। মানে একজন মেয়র কতটা আধিপত্যের সঙ্গে কাজ করতে পারবেন সেটা তো তার এই সংখ্যা থেকে তো বোঝা যায়। বিকাশবাবুর পেছনে সেই সংখ্যাটা যদিও খুব একটা সুবৃহৎ ছিল না, কিন্তু তা সত্ত্বেও তাকে মোটামুটিভাবে মানুষজন যে আখ্যা দিয়েছেন সেটা হচ্ছে পিপুলস মেয়র। এটা আমার কথা নয়, এটা আমি বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। তো এই হচ্ছে বিকাশবাবুর ব্যাকগ্রাউন্ড। বিকাশবাবু, আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, এবারে আমার প্রথম প্রশ্ন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু বা পরবর্তীকালে নলিনী রঞ্জন সরকার, যিনি আইআইটি প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত, তারা কলকাতার মেয়র হয়েছেন। আর পরবর্তীকালে আপনি বা আপনার পরে শোভন চট্টোপাধ্যায় বা ফিরহাদ এই যে একটা ক্রমবিবর্তন ঘটেছে মেয়রশিপে। আগে যারা মেয়র হতেন তারা ছিলেন ভারতের রাজনীতির যে ন্যাশনাল লেভেলে, তারা ছিলেন এইখান থেকে তাদের লঞ্চিং প্যাড ছিল। এখন ব্যাপারটা একটু অন্যরকম। আপনি এই যে পরিবর্তনটাকে কিরকম ভাবে দেখেন? দেখুন, স্বাধীনতার আগে কলকাতা পুরসভার যে নাগরিক দায়িত্ব, সেটা যে ভারতবাসীরা প্রশাসনের দায়িত্ব নিতে পারেন এবং সেটা কার্যকর করতে পারেন, এটা একটা প্রকৃতপক্ষে চ্যালেঞ্জ ছিল। সেই জন্য এই কলকাতা পুরসভায় তখন যারা মেয়র হয়েছিলেন তাদের মেয়েরা ছিলেন প্রাতিষ্ঠানিক প্রধান, তাদের খুব একটা কার্যকরী ক্ষমতা ছিল না। তারা 1 বছরের জন্য মেয়র হতেন, কার্যকরী ক্ষমতা মোটামুটি ছিল আমলাতন্ত্রের হাতে। কিন্তু চিত্তরঞ্জন দাস যখন মেয়র হলেন তখন তিনি তার এক্সিকিউটিভ অফিসার হিসেবে সুভাষচন্দ্র বসুকে নিয়োগ করেছিলেন। সেই সময় দেখবেন সুভাষ বসু তিনি আইসিএস এ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তিনি ব্রিটিশের পদলেহন করবেন না বলে তাদের কোনো চাকরি নেননি। এটা সামগ্রিক ঐতিহ্য ছিল, যার ফলে সেই সময় কলকাতা শহরে মেয়রের পদে যারা ছিলেন তারা সকলেই প্রণম্য এবং প্রত্যেকের একটা ঐতিহাসিক ভূমিকা আছে। এখন সেটা স্বাধীনতার পরবর্তীকালে বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন হয়েছে। 1981 সালে বামফ্রন্ট সরকার পুরসভা যে আইনটা করেন, একটা নতুন মডেল তারা করলেন। তারা তৃতীয় স্তরের সরকার হিসেবে এই পুরসভাগুলোকে তারা ভাবতে শুরু করলেন এবং সেখানে মেয়রের মেয়াদ মেয়াদ হলো 5 বছর এবং মেয়রই তিনি প্রকৃতপক্ষে সর্বময় কর্তা। মেয়র তিনি মেয়র পরিষদ তৈরি করবেন, যেমন করে কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজ্য মন্ত্রিসভা তৈরি হয়, বিভিন্ন দপ্তরকে বন্টন করবেন এবং সামগ্রিক পুরো পরিষেবার দায়িত্বটা থাকবে
এই মেয়রের হাতে। অর্থাৎ এটা একটা স্বায়ত্তশাসিত তৃতীয় স্তরের সরকার, বামফ্রন্ট সরকার দেখেছিল। এখন 1981 সালে আইনের পর প্রথম মেয়র হন কমল বসু। তিনিও একজন বিখ্যাত মানুষ ছিলেন। আপনারা জানেন ভূপেন বসুর নাতি ছিলেন কমল বোস। তিনিও সবচেয়ে তরুণতম এমপি হয়েছিলেন 50-এর দশকে। এক পরিচিত সলিসিটার। এখন তারপরে বিভিন্ন সময় বিভিন্ন লোক মেয়র হয়েছেন, কিন্তু আমাকে হঠাৎ পার্টি থেকে বলা হলো, তখন আমি ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল ছেড়ে চলে এসেছি 2003 সালে। মনে থাকতে পারে আপনাদের, 98 থেকে 2003, 5 বছর অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব পালন করে আমি সেই দায়িত্ব থেকে মুক্ত হয়ে এসেছি, যদিও তারা ছাড়তে চাইছিলেন না। কিন্তু আমি বললাম, না, আমি আর থাকবো না, আমি চলে যাচ্ছি, আমার অন্য দায়িত্বপূর্ণ কাজ আছে। সেই সময় নির্বাচনের আগে আমাকে তৎকালীন পার্টির সেক্রেটারি অনিল বিশ্বাস ডেকে বললেন যে তোমাকে একটা দায়িত্বপূর্ণ কাজ করতে হবে। বললাম, কি কাজ? বলছে, আমরা ঠিক করেছি তোমাকে মেয়র হিসেবে প্রজেক্ট করে আমরা নির্বাচনে লড়বো, পুরসভার নির্বাচন। আমার একটু আপত্তি ছিল। তখন তিনি বললেন, না, এটা পার্টির সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব বললেন, না না, এটা হওয়া দরকার, আমাদের একটা মুখ চাই। মানে এটা তখন তার বক্তব্য ছিল। সেই সময় সুব্রত বাবুর একটা ভালো ভাবমূর্তি তৈরি হয়েছিল বিভিন্ন প্রচার মাধ্যমে, এবং তিনি কাজও করেছিলেন যে একজন খুব ভালো মেয়র পাওয়া গিয়েছে যে কাজ টাজ করছেন। সেই সুব্রত বাবুর ওই যে ভাবমূর্তি তৈরি হয়েছিল প্রচার মাধ্যমে, তার পাল্টা হিসেবে আহ, মনে করেছিলেন পার্টি নেতৃত্ব যে আমাকে হয়তো মেয়র করলে কাজে দেবে। তা আমার প্রথমত অসম্মতি ছিল, কিন্তু আমাকে ডক্টর অশোক মিত্রের সঙ্গে দেখা হলো। আমি তাকে বললাম যে এরকম ব্যাপার আসছে, আমি তো হতে চাই না। তিনি বললেন, না না, হও, তোমরা না হলে পরে কি করে পরিষেবার উন্নতি হবে, মানুষের ভরসা বাড়বে। রাজনৈতিক জীবনে এভাবে তোমার হওয়া উচিত। এর আগেও বহুবার আমাকে পার্টি থেকে পার্লামেন্টে কন্টেস্ট করার জন্য বলা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তাদের সিদ্ধান্ত পরিবর্তিত হয়েছে। স্বভাবতে আমার খুব একটা আস্থা ছিল না। হয়তো এখন বলছে, আবার পরবর্তীকালে কিছু পাল্টে যেতে পারে। কিন্তু দেখা গেল না, শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই হলো। এবং আরো মজার ঘটনা, এই সিদ্ধান্ত হওয়ার পর তখন সিদ্ধার্থ শঙ্কর রায়, তিনি তখন আদালতে প্র্যাকটিস করছেন, আমাকে কাজকর্ম দেখছেন আদালতে। তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে ফোন করে বলেছিলেন, এটা বুদ্ধদা আমাকে বলেছিলেন, যে ও এত ভালো আইনজীবী, ওকে তোমরা এখান থেকে নিয়ে যাচ্ছ কেন? এতে তোমাদেরই ক্ষতি হবে। মানে এই ছিল চিন্তা চেতনার পরিসর। বিরোধী রাজনৈতিক নেতা হলেও তিনি যেটা মনে করছেন সামগ্রিক ভালো হবে, সেটা নিয়ে তিনি বলেছিলেন। তা বুদ্ধদা আমাকে ডেকে বললেন যে এরকম মানুদা মানে সিদ্ধার্থ শঙ্কর রায় ফোন করে বলেছেন, কিন্তু তোমাকে লড়তেই হবে। এবং সেই লড়াইটা হয়েছিল 100 নম্বর ওয়ার্ডে, রামগড়ে, যাদবপুরে। সে লড়াই হলো, জিতলাম। যাই হোক, তারপর তো মেয়রের দায়িত্ব নিলাম। মেয়রের দায়িত্ব নিয়ে বিভিন্ন কাজ করলাম, করার চেষ্টা করলাম সকলের সহযোগিতা নিয়ে। আমি তখন তৃণমূলের যে সমস্ত কাউন্সিলর যারা ভালো কাজ করতেন, তাদেরও আমি সঙ্গে নিয়ে কাজ করেছি, তাদের উৎসাহিত করেছি। এমনকি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা তারা প্রত্যক্ষভাবে সামনে আসতে না পারলেও তাদের নেত্রীর ভয়ে তারা প্রত্যক্ষভাবে সহযোগিতা করতে, সামনে না এলেও কিন্তু প্রকারান্তরে সহযোগিতা করেছেন। সার্বিকভাবে একটা সামগ্রিক উন্নতির জন্য চেষ্টা করা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় ইস্যুতে যাবার আগে আপনার কাছে একটা ব্যাপারে একটু জানতে চাই, ওটা ফ্ল্যাশব্যাকে, যে আপনার যে পূর্ববর্তী মেয়রদের পরে আপনি যখন সুব্রত বাবুর পরে আপনি এলেন, তো আপনি মানে নিজেকে এদের তুলনায় মানে ঠিক কোন জায়গাতে রাখবেন না, বলে আমি প্রশ্নটা সবসময় মনে যদিও। করি, না না, আমি কি কাজ করেছি না করেছি মানুষ মূল্যায়ন করবে, আমি মূল্যায়ন করার কে? মানুষ যে মূল্যায়ন করবেন সে মূল্যায়নটা হবে। তবে কতগুলো ভালো লাগার ব্যাপার আছে সেটু থেকে বলতে পারি। সেটা হচ্ছে যে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে আরবান ডেভেলপমেন্টের জন্য যখন আমন্ত্রণ পেতাম, যেতাম। সেখানে মেয়র হিসেবে সকলে খুবই সম্মান করেছেন, গ্রহণ করেছেন। এমনকি মজার ঘটনা আছে, বন ইউনিভার্সিটিতে আরবান ডেভেলপমেন্ট নিয়ে একটা সভা ছিল, সেখানে আমি আলোচনা করলাম।
আমার ওই বক্তৃতা শুনে ওখান থেকেই মিউনিক ইউনিভার্সিটি যারা ছিলেন তারা আমাকে নেমন্তন্ন করলেন যে আপনি আসুন মিউনিক ইউনিভার্সিটিতে, আপনাকে ভাষণ দিতে হবে। তাই আমি বললাম মুখে বললে তো হবে না, আপনারা লিখিত দিন। এবং তারা লিখিত দিয়ে যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি মিউনিক ইউনিভার্সিটিতে ওখানে ছাত্রদের সামনে এই আরবান রেজিলিয়েন্স নিয়ে একটা ভাষণ দিয়েছিলাম। তারা আমন্ত্রণ জানিয়েছিলেন। এইগুলো বলতে পারেন যে খানিকটা আত্মশ্লাঘার ব্যাপার আছে। এমনকি কেন্দ্রীয় সরকারের স্তরে যখন বিভিন্ন মিটিং হতো, তখন কেন্দ্রীয় মন্ত্রী তখন জয়রাম রেড্ডি ছিলেন আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার। তিনিও প্রকাশ্যে একটি সভাতেই বলেছিলেন যে মেয়র যদি হতে হয় তাহলে মিস্টার ভট্টাচার্যের মতো হও। মানে এটা তাদের একটা ইমপ্রেশন তৈরি হয়েছিল। এগুলো নিজের কথা বলে ফেললাম, কিন্তু যাই হোক এটা ঘটনা। সেদিক থেকে বলতে পারি যে মেয়র হিসেবে একটা গ্রহণযোগ্যতা তৈরি করা গিয়েছিল সার্বিক স্তরেই। না, এটা স্মৃতি রোমন্থন হচ্ছে, তার সঙ্গে কিছু টেকনিক্যাল বা লিগ্যাল ব্যাখ্যা হচ্ছে। কাজেই ব্যাপারটা সেই ধরনের কিছু নয়। কাজেই আপনি যেটা বললেন সেটা মূল্যবানই, যেমন বনের কথা বললেন, বা এই হুম। জিনিসগুলো, এগুলো তো পিস অফ হিস্ট্রি। এগুলো এখন তো জেনে হ্যাঁ। রাখাই দরকার। আচ্ছা, এবারে আপনাকে আমি যেটা জিজ্ঞেস করবো, আপনার কাজের ব্যাপারে কথা বলার আগে, আমার কাছে তিনটে মডেল আছে। একটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির মেয়র, একটা হচ্ছে দিল্লির এমসিডির যে চেয়ারম্যান বা মেয়র, আর কলকাতার মেয়র। এই তিনটের মধ্যে আহ, নিউ ইয়র্কের মেয়রের তো কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ, বা মেইনলি এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, কিন্তু তার নাম হচ্ছে মেয়র। তা আপনার কি মনে হয় এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকলে মেয়রের কাজ করাটা আরো ইজি হয়? না, আমাদের আইনে যে পরিমাণ ক্ষমতা দেয়া আছে সেটাকেও যদি আমরা কার্যকর করতে পারি অনেক কাজ করা যায়। পুলিশ পাওয়ারটা নেই। সুব্রত বাবু একসময় খুব তদবির করেছিলেন যে মেয়রের হাতে পুলিশ পাওয়ার থাকা দরকার। পুলিশ পাওয়ারটা মেয়রের হাতে নেই। তা সেটা না থাকলেও যে খুব একটা অসুবিধা হয় তা নয়। সেক্ষেত্রে কলকাতা পুলিশ বা রাজ্য সরকারের যারা পুলিশ দপ্তরের দায়িত্বে থাকেন তাদের সঙ্গে যদি মেয়রের একটা বোঝাপড়া হয়, বোঝাপড়া করে কাজ করলে পরে কাজ করা যায়। সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু সামগ্রিক ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কতটা নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্বটা পালন করবেন তার উপরে নির্ভর করে। তা না হলে কলকাতা শহরে একটা নিজস্ব ঐতিহ্য আছে, একটা ইতিহাস আছে। হুম। সেই ইতিহাস হিসেবে কলকাতার মেয়র পদটা অত্যন্ত গৌরবজনক পদ। আমরা কালক্রমে সেই গৌরবকে হয়তো নষ্ট করেছি, কিন্তু এটা অত্যন্ত গৌরবজনক একটি প্রতিষ্ঠান এবং মেয়রের পদ অত্যন্ত গৌরবজনক পদ। আচ্ছা, আরেকটা ছোটখাটো প্রশ্ন করে নিই, তারপরে একটু কাজের ব্যাপারে ঢুকবো। সেটা হচ্ছে যে পুরসভাতে মেয়র এবং চেয়ারম্যান দুটো পজিশন আছে। এই মেয়র আর চেয়ারম্যানের ব্যাপারটা একটুখানি যদি বলেন। ধরুন বিধানসভা স্পিকার যিনি হন আর রাজ্যের মুখ্যমন্ত্রী একই রকম মডেল এটা। আচ্ছা। যিনি চেয়ারম্যান তিনি হচ্ছেন পুরসভার প্রধান। পুরো অধিবেশনের দায়িত্বে তিনি চেয়ারম্যান, যেমন আচ্ছা। স্পিকার থাকেন। আচ্ছা। আর মেয়র হচ্ছে ধরুন মুখ্যমন্ত্রী। সুতরাং পার্থক্যটা খুব স্পষ্ট এবং এ নিয়ে ধোঁয়াশার কোনো জায়গা নেই। এইবারে আসি আপনার কাজের ব্যাপারে। আপনার কাজের ব্যাপারে যে কথাটা সব থেকে আগে উঠে আসে সেটা হচ্ছে যে পথশিশু এবং যারা পেভমেন্ট ডুয়েলার্স, তাদের যে আপনি কার্ড বা পরিচিতিপত্র বা বার্থ সার্টিফিকেট, এই ব্যাপারটা প্রদান করেছিলেন, তাতে তাদের লিগ্যাল রাইটসটা এনশিওর্ড হয়েছিল, যার জন্য আপনাকে সম্ভবত মানে এই কারণে আপনাকে পিপুলস মেয়র বলা হয়। তো ব্যাপারটা না, এটা তো একটা কাজ ছিল, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। তবে এটা খুব আহামরি কাজ কিছু নয়। এটা তো আমাদের স্বাভাবিক দায়িত্ব। প্রত্যেকটা মানুষের যদি জন্মপত্র আমরা না দিতে পারি তাহলে সেই মানুষগুলো কিন্তু আগামী দিনে প্রকৃতপক্ষে বাস্তুহারা হয়ে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা পথশিশুদের জন্ম শংসাপত্র দিয়েছি। এটা একটা ভালো কাজ নিশ্চয়ই। কিন্তু আমি মনে করি কলকাতা পুরসভায় যত কাজই করেছি তার বিবরণের মধ্যে আমি যাব না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ছিল আমাদের কলকাতা শহরের যে ব্রিক্সওয়্যার। এই ব্রিক্সওয়্যারটা প্রায় 150 বছরের প্রাচীন ব্রিটিশ আমলে তৈরি করা। সেটা ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে, দীর্ঘদিন ধরে তার কোনো রকম সেবা যত্ন না হওয়ার ফলে তা ক্রমশ ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছিল, যার ফলে কলকাতা শহরে জল জমলে তা বেরোবার সুযোগ হতো না। সেই ব্রিক্সওয়্যারটাকে আমরা আপগ্রেড করেছি। আপগ্রেড করে তার যে পুরনো
ব্যাসার্ধ ছিল যার মধ্য দিয়ে জল বেরোবে, সেটাকে কিন্তু আমরা বাড়াতে পেরেছি। তাই দেখবেন আজকাল কলকাতা শহরে জল জমলেও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকছে না। তার কারণ ওই নিকাশি ব্যবস্থাটাকে আমরা অনেক উন্নত করেছিলাম। এবং আমাদের এই যে ইঞ্জিনিয়ারিং দক্ষতা, সেটা একটা আন্তর্জাতিক পত্রিকায় স্বীকৃতি পেয়েছিল যে কলকাতা শহরের বুকে এত পুরনো ব্রিক্সওয়্যার কলকাতা পুরসভা আপগ্রেড করেছে। এটা একটা আন্তর্জাতিক স্তরেও স্বীকৃতি আছে। এটা একটা মানে অত্যন্ত কিরকম কি, ইতিবাচক। মানে এটা শুনতে আগ্রহী যে আন্তর্জাতিক স্বীকৃতিটা কিরকম হ্যাঁ, ছিল। আর তার এই সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা আন্তর্জাতিক জার্নাল আছে। আচ্ছা। সেই জার্নালে কলকাতা শহরে এই যে আমরা ব্রিক্সওয়্যার আপগ্রেড করেছি এই হুম, সম্পর্কে লেখা বেরিয়েছে। এটা আচ্ছা। আমাকে আমাদের ইঞ্জিনিয়াররাই দেখিয়েছেন। আমি তো ঠিক এইসব ব্যাপারে খোঁজ খবর রাখতাম না, কিন্তু আমাদের তৎকালীন যিনি ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি আমাকে সেই পত্রিকাটা এখন আমার কাছে আছে, আমি খুঁজে বার করতে পারি। সেই জার্নালে হুম। আমাদের কলকাতা শহরে ব্রিক্সওয়্যারের আপগ্রেডেশন সম্পর্কে, তার টেকনিক্যাল স্কিল, হুম। ইঞ্জিনিয়ারিং স্কিল নিয়ে আলোচনা হয়েছে, প্রশংসাসূচক আলোচনা। এটা একটা ভালো, সেটা কৃতিত্ব সম্পূর্ণ আমার ইঞ্জিনিয়ারদের, তাদের নিষ্ঠা আজকে এত বড় কাজ করতে পারা গেছে। আরেকটা বড় কাজ করেছিলেন যেটা আমার পক্ষে তৃপ্তির, সেটা হচ্ছে ওই টালা থেকে পলতা পর্যন্ত, পলতা থেকে টালা পর্যন্ত হুম। জল সরবরাহের যে আন্ডারগ্রাউন্ড লাইন, পাইপ, সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আচ্ছা। সেটাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করা হয়েছিল। প্রায় আচ্ছা। 300 কোটি টাকার প্রজেক্ট। আমার মনে আছে যখন এই প্রজেক্টের জন্য টাকা চাইতে গেলাম কেন্দ্রীয় মন্ত্রী, তখন বললেন, "এই টাকা তোমায় কে দেবে, কোত্থেকে টাকা পাবে?" আমি বললাম, হুম। "টাকা আমি জোগাড় করে নেবো, আমার পুরসভায় যা ব্যবস্থা আছে।" এবং তখন আমরা এই ধাপার পাশের বিভিন্ন জমিগুলোকে মনিটাইজ করি, বড় বড় হোটেলকে আমরা অকশন করে দিয়ে দিই, যার ফলে সেখান থেকেও টাকা পাই, অব্যবহৃত জমি, এবং এই হোটেল হওয়ার ফলে সেখান থেকেও ট্যাক্স পাই। যার ফলে পুরসভার সামগ্রিক রেভিনিউ আর্নিংটাও অনেক ভালো হয়েছিল। ওই কাজটাও একটা বড় তৃপ্তির কাজ। কেন, মানুষ পরিশ্রুত জল পাচ্ছিল, প্রচুর জল অপচয় হতো যেহেতু ওই পাইপ লাইনগুলো ভালো ছিল না, সেটাকে বন্ধ করা গেছে। আচ্ছা, বিকাশবাবু, এবারে আমার অটোমেটিক্যালি আপনি যখন এটাই বললেন, আরেকবার রেভিনিউর কথা বললেন, এখন তো অনেকেই হয়তো খেয়াল রাখতে পারে না তখনকার বাজেটের অবস্থাটা কেমন ছিল পুরসভাকে কি, মানে মানে কোনো রকম গ্র্যান্ট বা এইড এসবের উপর হ্যাঁ, নির্ভর করতো? সরকারি সরকারি গ্রান্ট তো থাকেই। সরকারি আচ্ছা। গ্রান্ট থাকেই, সেটা বাদ দিয়ে পুরসভা স্বয়ং সম্পূর্ণ হতে পারেন না। কিন্তু আমরা সেই সময় সরকারি গ্রান্ট যতটা কম করা যায় সেই দিকে আমাদের নজর ছিল। আমরা পুরসভার আর্থিক নিজস্ব যে উপার্জন, সেটাকে দিকে নজর দিয়েছিলাম। এবং তখন তৎকালীন আমাদের যিনি কমিশনার ছিলেন, তিনি পরবর্তীকালে রাজ্যের চিফ সেক্রেটারি হয়েছেন, তিনি খুব সহযোগিতা করেছেন, দক্ষতার সঙ্গে কাজ করেছেন, এটাও স্বীকার করতে হবে। আচ্ছা। আপনার কাজকে মানে এক্সপার্টরা নানা রকম ভাগে ভাগ করেছেন, তার মধ্যে প্রথম ধাপে আপনি অলরেডি কিছুটা বলে দিয়েছেন যে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট, তো এবং তার মধ্যে সুয়ারেজ, ড্রেনেজ, বস্তি উন্নয়ন। বস্তি উন্নয়নের হুম। ব্যাপারটা একটুখানি, কারণ এটাও তো আপনার অন্যতম মানবিক কাজের। আমাকে আমাকে তো সুব্রত বাবু বলেই ফেলেন বস্তি বিকাশ। তখন একটু। আনন্দবাজারে হেডিং হয়ে গেল বস্তি বিকাশ, সুব্রত বাবু বলেছে। আসলে হ্যাঁ, বস্তিটাই হচ্ছে তো আমি দেখুন আরেকটা বড় কাজ তৃপ্তি হয়েছিল, সেটা হচ্ছে কলকাতার পুরসভার যে স্কুলগুলোকে হ্যাঁ। আমি অনেক উন্নত করতে পেরেছিলাম, চালু করেছিলাম, এবং হুম। সেখানে মিড ডে মিল চালু করেছিলাম। হুম। কলকাতা পুরসভার স্কুলে মিড ডে মিল চালু ছিল না, হুম। সেটা আমাদের সময় আমরা চালু করেছিলাম। এবং তা খুব ভালোভাবে কাজ হচ্ছিল। দরিদ্র, একেবারে চূড়ান্ত প্রান্তিক সীমার ছেলেমেয়েরা শহরের বুকে তারা স্কুলে আসছিল, হুম। সেখানে মিড ডে মিলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হুম। আমি জানি না আজকে সেই স্কুলগুলোর কি অবস্থা, কিন্তু বিভিন্ন জায়গায় স্কুলে ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছিল, মাইনরিটি এলাকাতে বৃদ্ধি পেয়েছিল, হুম। হুম। এক্সটেন্ডেড এরিয়াতে সেখানেও স্কুলে বিভিন্ন দরিদ্র প্রান্তিক ছেলেমেয়েরা আসছিলেন। হুম। মিড ডে মিলটা চালু ছিল, এটা আমার নিজস্ব দিক থেকে একটা তৃপ্তির জায়গা। আচ্ছা, আপনার যখন এতগুলো কাজে যখন আপনি এত তৃপ্ত ছিলেন, আহ, আপনি ব্যক্তিগত তৃপ্তির কথা বলছি, এটা কোনো আহ, দল হিসাবে বা সংস্থা হিসাবে মানে আমি সাফল্যের এটা ব্যাপার না। করতে পেরেছি, না এটা হ্যাঁ। সাফল্য সামগ্রিকভাবে তো আমাদের না, অতি অবশ্যই, অতি বামফ্রন্টেরই অবশ্যই, সাফল্য। হ্যাঁ। অতি অবশ্যই। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান এক্সপ্রেসের 10 মে 2010, মানে যখন আপনার মেয়াদের প্রায় শেষ প্রান্ত,
সেখানে আপনাকে কোট করে লেখা হয়েছে যে দি ভেরি ডে আই স্যাট অন দিস চেয়ার আই ডিসাইডেড দ্যাট দিস শুড বি মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্ম অ্যাজ মেয়র। যে মেয়র নিজের কাজে সন্তুষ্ট, তিনি এটাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট বললেন কেন? না, একটা মেয়র পদে আমাকে থাকতে হবে, আমি কোনো পদেই ধারাবাহিকভাবে থেকে যেতে হবে এটা মনে করি না। কেন, নতুন মানুষের আসা দরকার, নতুন লোকও সুযোগ পাবেন, সেটা আমার নিজস্ব সর্বক্ষেত্রে আমি তাই করি, চেষ্টা করি, না, পরিমাণে এ, চেষ্টা করি। ওখা- ওখানে এটাও এক্সট্রা লাইন হিসেবে লেখা হয়েছিল যে বিরোধীরা বিকাশবাবুকে সরানোর জন্য যত তৎপর, তার থেকে বিকাশবাবু নিজে নিজেকে সরাতে বেশি তৎপর। সেটা সাংবাদিকদের সাংবাদিকদের নিজস্ব সাংবাদিকদের ভাবনা একটু চিন্তা। মানে এই যে একটু একটু ভাবনা চিন্তা। হ্যাঁ, আপনার যে অন্যান্য যে কাজের কথা বলছে তার মধ্যে হচ্ছে যে এই যে ক্লিনিক্সগুলো, যে এই পাবলিক হেলথ অ্যান্ড হ্যাঁ, সোশ্যাল। ওয়ার্ল্ড হেলথ ক্লিনিক, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে হেলথ ক্লিনিক চালু করেছিলাম। 144টা ওয়ার্ড ছিল, প্রায় সবকটায় আমরা মিউনিসিপাল হেলথ ওয়ার্ড হেলথ ক্লিনিক চালু করেছিলাম, এবং তাতে মানুষ পরিষেবাও পাচ্ছিলেন। বিশেষ করে যখন আমি ক্ষমতায় আসি তখন প্রবল ডেঙ্গু, যেই মুহূর্তে আমি ক্ষমতা এলাম সে বছরে শহরের বুকে ব্যাপক ডেঙ্গু হয়েছিল। সেই ডেঙ্গুকে প্রতিহত করবার জন্য আমরা বস্তিতে বস্তিতে গিয়ে মানুষকে সচেতন করা, কিভাবে ডেঙ্গুর প্রতিরোধ করা যায়, জল না জমানো, এই কাজগুলো স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আমি নিজে ব্যক্তিগতভাবে ঘুরে ঘুরে করেছি। তারপরে ডেঙ্গুটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম, এবং আমরা একটা ডেঙ্গু ম্যাপও তৈরি করেছিলাম যে কোন কোন ওয়ার্ডে ডেঙ্গু প্রবণতা আছে, যাতে ভবিষ্যতে যখন স্বাস্থ্যকর্মীরা কাজ করবেন তাদের কাজ করতে অসুবিধা না হয়। পোলিও দেওয়ার জন্য আমি দেখেছি বিভিন্ন এলাকায় অনেকের মনের মধ্যে একটা ভুল ধারণা ছিল, তারা বাচ্চাদের পোলিও খেতে দিতেন না। আমাদের হেলথ কর্মীরা গেলে তাদের তারা ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছেন। এ কথা শোনার পর আমি নিজে গেছি সেই এলাকায়, গিয়ে তাদের বুঝিয়েছি যে পোলিও খাওয়াটা অত্যন্ত দরকার, এর সঙ্গে ধর্ম বা কোনো আচরণের সম্পর্ক নেই। আচ্ছা, ওটার কোনো সম্পর্ক নেই। এবং সেটা করতে গিয়ে কিন্তু আমি দেখেছি যারা ওই ধর্মীয় গুরু, তাদের যখন বোঝানো হয়েছে তারা কিন্তু সাহায্য করেছেন। এই কাজগুলো করে এই কাজগুলো জনসাধারণ মানুষের প্রয়োজনীয় জন্য কাজ, তাতে নিজেকে যুক্ত করতে পারে, আমার ভালো লেগেছে। আপনার সম্পর্কে এটাও বলা হয় যে আপনার এনভায়রনমেন্টাল যে ইনিশিয়েটিভস ছিল, যেমন পার্কগুলোতে গাছ লাগানো, হ্যাঁ, মানে এটা একটা অন্যতম। তার মধ্যে আরেকটা আমরা পার্কের কথা, হ্যাঁ বল। আমরা পরিকল্পনা করে প্রত্যেক বছর শহরের বুকে গাছ রোপণ করতাম, এবং আমরা এমন আছে আমরা বছরে 1 লক্ষ গাছ লাগিয়েছি। সবটাই হয়তো রক্ষা করা যায়নি বিভিন্ন ক্ষেত্রে। তারপর পার্ক রক্ষণাবেক্ষণের জন্য আমরা অ্যাডপশন করার জন্য বিভিন্ন বিজনেস হাউসকে বলি যে আপনারা এটা পার্কটাকে অ্যাডপ্ট করুন। সেই দৃষ্টিকোণ থেকে বেঙ্গল শেল্টার, যেটাকে সিটিজেন্স পার্ক বলা হয় রবীন্দ্র সদনের উল্টো দিকে, সেই পার্কটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব বেঙ্গল শেল্টার নিয়েছিলেন, এবং তারা খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করছিলেন। এর চমৎকার একটা পার্ক তৈরি হয়েছিল। এইভাবেই আমরা ইনিশিয়েট করেছি বিভিন্ন সংস্থাকে, তারা যদি বিভিন্ন সময় বিভিন্ন পার্কের দায়িত্ব নেন, তাতেও খানিকটা সফলতা এসেছিল। হেরিটেজ রক্ষার ক্ষেত্রে আমরা একটা আপ্রাণ চেষ্টা করেছিলাম। আমরা একটা হেরিটেজ বিল্ডিং এর লিস্ট বার করেছিলাম। সেই লিস্ট থেকে হেরিটেজ রক্ষাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সমাজের, এবং নগর নগর পরিষেবার ক্ষেত্রে নগরের ঐতিহ্য রক্ষার জন্য হেরিটেজটা খুব গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজটা করার চেষ্টা করেছিলাম। তা আমরা জোপ চার্নকের যে সমাধিক্ষেত্র রয়েছে সেটাকেও আমরা আপগ্রেড করেছিলাম। এবং সবচেয়ে বড় যেটা কাজ করেছি, যেটা আরেকটা খুব তৃপ্তি, সেটা হচ্ছে আমরা ব্রিস্টালে গিয়ে রামমোহনের যে স্মৃতিসৌধটা আছে, ওই যেখানে তাকে কবর দেওয়া হয়েছিল, সেটা ভগ্নদশা হয়ে গিয়েছিল। সেটাকে আমরা কলকাতা পুরসভার পক্ষ থেকে গিয়ে সেটাকেও সাজিয়ে গুজিয়ে আমরা অনেক বেশি স্থায়িত্ব দিয়ে এসেছিলাম। এ কাজ করার জন্য আমাদের মনে আছে এক ভদ্রমহিলা, তিনি লারা কন্ট্রাক্টর, রামমোহনের খুব ভক্ত, তিনি আমাদের খুব সাহায্য করেছিলেন ব্রিস্টল শহরে। এটাও পুরসভার একটা খুব বড় কাজ বলে আমি মনে করি। এই ব্যাপারে আমার লাস্ট কোশ্চেন, মানে কোশ্চেন আরও আছে, অনেকই আছে।
কিন্তু এই ব্যাপারে আমার লাস্ট কোশ্চেন হচ্ছে যে সিটিজেন পার্ক এবং মোহরকুঞ্জ, এটা কি আপনার সঙ্গীত প্রীতির ফসল না মানে কি ব্যাপার? এটা সম্পূর্ণ এই কৃতিত্বটা, মোহরকুঞ্জ নাম দেওয়ার কৃতিত্বটা বেঙ্গল শেল্টারের সমর বাবুর। আচ্ছা। তিনি ব্যবসায়ী হলেও তার মধ্যে একটা সাংস্কৃতিক দিক আছে। তা তিনি রবীন্দ্রসঙ্গীতে কি যথাযোগ্য নাম হতে পারে, তখন ভাবনা চিন্তা করে মোহরকুঞ্জ নাম দিয়েছিলেন। কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম বার্ষিকীকে কেন্দ্র করে মোহরকুঞ্জ নাম হয়েছিল, আজও মোহরকুঞ্জ নামে এটা পরিচিত। আর জানি না সেটা ঠিক মতো রক্ষণাবেক্ষণ হয় কিনা, হুম। কিন্তু ওই সময় এটা খুবই ভালো পার্ক হিসেবে ব্যবহৃত হতো, জনগণ ব্যবহার করতেন। এবারে একটু আসি অন্য ধরনের প্রশ্নে। সেটা হচ্ছে যে ইন্ডিয়ান এক্সপ্রেসে আপনি 17 মে 2015, না, টেলিগ্রাফ পত্রিকায় আপনি 17 মে 2015 সাক্ষাৎকারে আপনাকে বোধহয় জিজ্ঞাসা করেছিল যে আপনার পরবর্তী মেয়র এবং পূর্ববর্তী মেয়রের মধ্যে আপনি কি করে তুলনা করেন সুব্রত মুখার্জি আর শোভন চ্যাটার্জি। আপনি মানে যাকে বলে প্রশ্ন শেষ হওয়ার আগেই একজনের কথা বলেছেন এবং সেটার জন্য দ্যার ইজ নো বিগ প্রাইজ। তো সুব্রত বাবুর নামটা নেয়ার পিছনে আপনার মানে কারণটা একটু জিজ্ঞাসা করব। আর শোভন বাবুর কে মানে আপনার মানে কোথায় রাখেন এই ইয়েতে, এইরকম মানে আপনার আগে ব্যক্তিগত আর পরে? তুলনা, ব্যক্তিগত তুলনা আমি করিনি, ওটা হয়তো ভুল রিপ্রেজেন্ট হচ্ছে। এটা বলেছি যে সুব্রত বাবু তখন মেয়র হিসেবে খুব সুনাম করেছিলেন, যেটা সত্য সেটা স্বীকার করতে হবে। তার ওই, বললাম না, তার এমন একটা ভাবমূর্তি তৈরি হয়েছিল সুব্রত বাবুর পর, যখন আমি দায়িত্ব পেলাম তখন অনেকেই তুলনা করতেন যে কি হবে না হবে। তবে একটি আলোচনায় সুব্রত বাবু, আহ ওই টেলিভিশনের একটি আলোচনা, আমিও ছিলাম উনিও ছিলেন, সেখানে সুব্রত বাবু স্বীকার করেছিলেন, তিনি আজকে প্রয়াত, যে না, আমার আমলে অনেক ভালো কাজ হয়েছে, যে কাজটা উনি করতে পারেননি। এটা, যেটা ঘটে সেটাকে স্বীকার করা উচিত। আর পরবর্তীকালে যা বললেন, দেখুন, এটা অত্যন্ত দুঃখের, বেদনার। গোটা পৃথিবীর কাছে কলকাতার সমাজের মেয়রের পদের অবমাননা হয়েছে, যখন মেয়র সেখানে বসে হাতে টাকা নিচ্ছেন, ঘুষ নিচ্ছেন। এই ছবি যখন মানুষের সামনে এসেছে, তখন আর ওই পদের মর্যাদা ভুলণ্ঠিত হয়ে গেছে। সুতরাং এ নিয়ে আর বিশেষ কিছু আলোচনা আমি করতে চাই না। আচ্ছা, ঠিক আছে। কিন্তু ওই শোভন চট্টোপাধ্যায় আপনার বিরুদ্ধে মনে হয় মানে অভিযোগ করা প্রয়োজন সেই জন্যই করেছেন, সমালোচনা থাকা প্রয়োজন সেই জন্যই করেছেন, বলেছেন যে আপনি মেয়রের কাজের বদলে আপনার লিগ্যাল প্র্যাকটিসের দিকেই আপনার বেশি নজর ছিল, এই ধরনের একটা অভিযোগ ওই মানে ইয়েতেই করা হয়েছে। এই ব্যাপারটাতে আপনি আস বলছেন 100% আ- ফলসিফিকেশন। আশ্চর্য হচ্ছে, আমি যখন মেয়র ছিলাম এত বিতর্ক হয়েছে, এত সভা হয়েছে, তখন কিন্তু কেউ এই অভিযোগ করেননি। বরং আমাকে সবসময় কাজে পাওয়া যেত এমন সন্তুষ্টি প্রকাশ করেছেন তাদের বিভিন্ন বন্ধু বান্ধব। এটা তিনি পরবর্তীকালে একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক করেছেন। তার কারণ, মানে একটা করতে হয় সেই জন্যই। তার কারণ হচ্ছে যে হ্যাঁ, আমি ঘোষণা করেছিলাম যে আমি মেয়র হয়েছি কিন্তু আমি পেশা করব। আমি তো মেয়র হিসেবে কোনো সাম্মানিক পুরসভা থেকে নিতাম না। আচ্ছা। সুতরাং আমার জীবন জীবিকার ক্ষেত্রে পেশাকে ছেড়ে দেবো কেন, তার সঙ্গে তো মেয়রের কোনো সংঘাত নেই। এটা একটা দৃষ্টান্ত আমি স্থাপন করতে চেয়েছি, এবং আমার মনে হয় আমি সফলতার সঙ্গে সেই দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। মেয়র থাকাকালীন কেউ বলেননি যে মেয়রের কাজ থেকে আমি কম্প্রোমাইজ করে পেশায় গিয়েছি। সুতরাং এটা যেই বলুন না কেন, তিনি আত্মপ্রবঞ্চনা করছেন, এর বেশি কিছু না। না, প্রশ্নটা করলাম এই কারণে যেটা আমার তথ্য নয়, কিন্তু এই ব্যাপারটা যেহেতু রেকর্ডে আছে সেই জন্য আপনার এটা, ক্যারিয়ার। হ্যাঁ, ওরা ঠিকই বলেছে, এটা একটা রাজনৈতিক ক্যাম্পেইন ছিল, হুম, হুম। পলিটিক্যাল ক্যাম্পেইন। কিন্তু আপনারা যদি পুরসভার সমস্ত রেকর্ড ঘাটেন, দেখবেন তো কেউ এই ধরনের অভিযোগ করেনি যে আমি মেয়রের কাজ ফেলে আহ, পেশার কাজ করেছি। আমার মোটামুটি শেষ প্রশ্নের দিকেই চলে এসেছি। ব্যাপারটা হচ্ছে যে কোনো একজন সাংবাদিক, তার নাম জানি না কিন্তু লেখাতে পড়লাম যে সাংবাদিক প্রবর তিনি বুদ্ধবাবুর কাছে বলেছেন যে এই বিকাশবাবু প্রচুর কবিতা আবৃত্তি করছেন, এবং বুদ্ধবাবু তার উত্তরে বলেছিলেন যে কলকাতার মেয়র
কবিতা পড়বে না থেকে নর্দমায় দাঁড়িয়ে থাকবে? ব্যাপারটা একটুখানি যদি রিকালেক্ট করেন। ঠিক তাই, এটাও বুদ্ধদেব আমাকে বলেছিলেন হুম, হুম, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়, আমি যাই কবিতা পাঠ করি যতটুকু পারি। তাতে ওদের বোধহয় খুব মানে দুঃখ হয়েছে যে কেন মেয়র এসব টয়ন করেন। তখন বুদ্ধদার কাছে গিয়েছে, বুদ্ধদা হয়েছে কলকাতার মেয়র, তার তো একটা সাংস্কৃতিক দিকও থাকবে, তা সেই কবিতা পাঠ না করে কি নর্দমায় দাঁড়িয়ে থাকবে? হুম। যথাযথ উত্তর দিয়েছিলেন। এবং বুদ্ধদেব পরে আমাকে বললেন যে এরকম একজন প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি, তোমায় জানিয়ে রাখলাম। আল্লাহ, বা খুব ভালো কথা, ভালো উত্তর দিয়েছেন। মানে সেখানে এইটা লেখা হচ্ছে, দিস চার্মিং কুইপ নট অনলি অ্যাকনোলেজেস বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ইলোকোয়েন্স বাট অলসো হাইলাইটেড দি কালচারাল ইথোস অফ কলকাতা সিভিক মেয়র। ঠিক এক্স্যাক্টলি তাই মানে তো। মানে এই কথাটাই ইয়ে হয়েছে। আচ্ছা, আমি সেটাই তো আমার হওয়া। আমি আমার প্রশ্ন করাটা এবারে বন্ধ রাখছি। যদি আপনার এই পিরিয়ডটাকে, যদি আপনার মতে যদি একটা যদি সাম আপ করেন, তাহলে আমার মনে হয় সেটা আরো ভালো হবে। আপনার যেটা যেটা মনে হয় যে বলবেন সেটা বলুন। না, আমার সাম আপ ইতিমধ্যে আমি যা বলেছি সবই। হুম, আমি মনে করি যে পুরসভার একটা স্বাধীন সত্তা আছে, সেটাকে ছেড়ে দিতে নেই। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, হুম, যে বেঙ্গল শেল্টারের প্রকল্পটা ছিল, ওই কলেজ স্ট্রিটের উন্নয়নের প্রকল্পটা ছিল পুরসভার প্রকল্প। তো হঠাৎ বিধানসভায় তারা সিদ্ধান্ত করলে, বলেন যে বিধানসভার একটি দল আসবেন খোঁজ খবর করতে। আমি সঙ্গে সঙ্গে স্পিকারকে বললাম যে আপনার বিধানসভার অধিকার নেই, কেন আমি পুরসভার তো স্বায়ত্তশাসিত সংস্থা, আমার পুরসভার প্রজেক্ট নিয়ে বিধানসভার কি অধিকার আছে? তখন বিধানসভার স্পিকার ছিলেন হাসিম আব্দুল হালিম সাহেব। তিনি খানিকটা থমকে গিয়ে তারপরে চিন্তা ভাবনা করে বললেন, "না, ঠিকই বলেছো।" বলছি, কিন্তু ওরা তো এমএলএ রা যাবেন, তুমি ওদের একটু চাটা খাইয়ে গপ্প টপ্প করে দিও, যা যদি কিছু জানতে চায় বলো, কিন্তু সেটা আমরা কোনো রকম ভাবে গ্রাহ্যের মধ্যে আনবো না। একটা কার্টসি ভিজিট, ঠিক আছে, কার্টসি ভিজিট হতে পারে, কিন্তু আমার এই স্বাধিকারের ভিত্তিতে রাজ্য সরকারের কোন রকম হস্তক্ষেপ করার অধিকার নেই। আমি এই দৃষ্টান্ত দিলাম এই জন্যেই যে এই স্বাধিকারগুলো নষ্ট করা হয়েছে যখন একই ব্যক্তি মেয়র এবং পুরমন্ত্রী হয়েছেন। এবং রাজ্য সরকার এবং পুরসভার যে একটা অস্তিত্ব, ভিন্ন অস্তিত্ব এবং স্বাধিকার, সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সেটা থাকলে পরে কিন্তু পুরো নিগমের উন্নয়নের ক্ষেত্রে অনেক স্বাধীনভাবে কাজ করা যায়। এই কাজটা উল্লেখ করলাম এই জন্যেই যে স্বাধিকার বজায় রেখেই কাজ করেছি এবং কাজ করতে কোনো অসুবিধা হয়নি। এবং আরেকটা গল্প বলে শেষ করে দেবো। হুম, হুম, আমরা তখন ওই বিভিন্ন জায়গায় ই সেন্টার চালু করছিলাম, ই সেবা কেন্দ্র। হুম, লোকে ট্যাক্স ফ্যাক্স দিতে পারবেন, পুরসভায় আসতে হবে না। এই ই সেবা কেন্দ্র প্রথম উদ্বোধন করার আমি সুযোগ নিই বোরো নাইনে। বোরো নাইনটা ছিল আমার বিরোধী দলের চেয়ারম্যান, হুম, হুম, তাদের এখতিয়ার। যেদিনকে সেখানে ই9-এর উদ্বোধন অনুষ্ঠান করব, তখন যিনি চেয়ারম্যান ছিলেন, আমি নাম উল্লেখ করছি না, তিনি হয়তো বিব্রত বোধ করতে পারেন। হুম, হুম। তিনি আমাকে এসে বললেন, দাদা আমি সব রকম সাহায্য করব, কিন্তু আমি থাকতে পারবো না। আমি বললাম, সে কি, কেন থাকতে পারবেন না? আপনার বড়তে হচ্ছে, আপনি চেয়ারম্যান, আপনি থাকবেন। আমি তো বিরোধী বড় বলে তাকে বাদ দিয়ে তাকেই আমি গুরুত্ব দিয়েছি। তিনি বললেন, রাজনৈতিক কারণে অসুবিধা আছে, আপনি আমাকে ইনসিস্ট করবেন না, কিন্তু আমি সব রকম সাহায্য করব। তিনি সব সাহায্য করেছিলেন। ই সেবা কেন্দ্র বোরো নাইনে প্রথম চালু হয়েছিল কলকাতা পরিষেবায়। কিন্তু তাদের রাজনৈতিক সংকীর্ণতা, তার নেত্রীর এমন জায়গা ছিল, সে বেচারা সম্মুখে থাকতে পারেননি সশরীরে। এটাও একটা অভিজ্ঞতা। যাই হোক, এই আপনি অভিজ্ঞতা থেকে হ্যাঁ, বোঝা যাচ্ছে যে আমরা যখন কাজ করেছি, সার্বিক উন্নয়নের কথা ভেবে কাজ করেছি, দলীয় স্বার্থের কথা ভেবে করিনি। এখন যারা নবীন বা যারা এই ধরনের তথ্যবহুল কথাবার্তা শুনতে পছন্দ করেন বা প্রয়োজন বোধ করেন, তাদের কাছে আপনার এই সাক্ষাৎকারটা আশা করি অত্যন্ত ইউজফুল হবে। কারণ হিস্ট্রিকে ডকুমেন্ট করে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে এই অনুষ্ঠানটা শেষ করার আগে আপনার কাছে আরেকটা রিকোয়েস্ট রাখছি, যে পরবর্তী আপনাকে নিয়ে আপনার যা নেক্সট চ্যাপ্টারটা, সেটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যাজ পলিটিশিয়ান অ্যান্ড অ্যাজ পার্লামেন্টেরিয়ান। এই চ্যাপ্টারটা পরে সুবিধা মতো সময়তে আমরা কিন্তু ঠিক আছে। চতুর্থ পর্বে রাখবো। আজকে এইখানে এসে কথা বলার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার।